বন্ধুরা, আলোচনা করব যে কোনো ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তির জামিন বিষয়ে। আসামির জামিনের ক্ষেত্রে আইনে কি বলা আছে, আইনের চর্চা প্রয়োগে বিচারকদের মধ্যে কি কি জটিলতা রয়েছে, আর জামিনের জন্য কোন আদালতে কখন আবেদন করতে হয়, জামিন বিষয়ে আইনে যা কিছু বলা রয়েছে সে সকল বিষয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস CBD চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। জামিন অর্থ আইনগত হেফাজত থেকে কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া। আরো সহজ করে বলতে গেলে কোনো লোককে পুলিশের হেফাজত থেকে মুক্ত করে জামিনদারের হাতে অর্পণ করা। আর জামিনদার হচ্ছে এমন একজন লোক যিনি আদালত যখন আবশ্যক মনে করবেন তখনই আসামিকে আদালতে হাজির করার যিনি প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এই বিষয়ে 5 DLR 154 পাতায় উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত রয়েছে। বিশেষ করে ফৌজদারি মামলায় জামিন মঞ্জুর কিংবা না মঞ্জুর সহ জামিন সংক্রান্ত বিভিন্ন বিধানবলী ফৌজদারি কার্যবিধির 496, 497, 498 এবং 498A ধারাসমূহে উল্লেখ রয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় অধিকাংশ ক্ষেত্রেই জামিনের এই আইনের চর্চা নেই। আইনের ভাষায় কোনো ব্যক্তিকে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ বলেই ধরে নিতে হবে, একটি আইনের নীতিমালাও বটে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ার পর তার বিরুদ্ধে নানা কাহিনী গণমাধ্যমে প্রকাশ হচ্ছে, ফলে জামিনের ক্ষেত্রটাও সংকুচিত হয়ে আসছে। বিচার শেষ হওয়ার আগেই কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না, সেহেতু ওই ব্যক্তির জামিন পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু আইনগত অধিকার রয়েছে। যেমন জামিনযোগ্য অপরাধে কোনো অভিযুক্ত ব্যক্তি জামিননামা দিতে প্রস্তুত থাকা মাত্র যে কোনো পুলিশ কর্মকর্তা বা আদালতের কাছে তিনি জামিন দেওয়ার প্রস্তাব করেন, ওই কর্মকর্তা বা আদালত তাকে শর্ত মোতাবেক জামিন দিতে বাধ্য থাকবেন। গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে জামিন দেওয়া যাবে না এমন বিধান কিন্তু ফৌজদারি কার্যবিধিতে নেই। তবে অপরাধ বিবেচনায় জামিন অযোগ্য ধারার মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির জামিনের বিধান ফৌজদারি কার্যবিধিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। সেখানে 497 ধারার 1 উপধারায় বলছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অপরাধী বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকলে তাকে মাননীয় আদালত জামিনে মুক্তি দেওয়ার ক্ষেত্রে নানান বিষয় বিবেচনা করে থাকবে। এই উপধারার প্রথম অংশে বলা হয়েছে যে অন্যান্য ক্ষেত্রে জামিন দেওয়া যেতে পারে, তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। যেমন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে কোনো অভিযুক্ত ব্যক্তির বয়স যদি 16 বছরের নিচে হয় এবং সেই ব্যক্তি যদি কোনো মহিলা মানুষ হয় বা অসুস্থ বা অক্ষম হয়, তাহলে কিন্তু এই জাতীয় অপরাধ করলেও আদালত তাকে জামিনে মুক্তি দিতে পারেন। আর আমাদের 497 এর সাবসেকশন 2 এর ধারায় বলা রয়েছে যে তদন্ত অনুসন্ধান বা বিচারের কোনো পর্যায়ে আদালতের নিকট বা পুলিশ কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে জামিন অযোগ্য ধারায় অপরাধ করেছে বলে বিশ্বাস করার মধ্যে যুক্তিসঙ্গত কারণ নেই, তাহলে মাননীয় আদালত বা সেই পুলিশ কর্মকর্তা তাকে জামিন দিতে পারবেন। এক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতাকে অর্থাৎ ইনহেরেন্ট পাওয়ারকে প্রাধান্য দেওয়া হয়েছে। জামিনের বিষয়ে আদালতের বিবেচনামূলক ক্ষমতা সম্পর্কে আমাদের ফৌজদারি কার্যবিধির 497 ধারায় ব্যাখ্যায় বলা রয়েছে যে অভিযুক্ত ব্যক্তি যদি পলানোর সম্ভাবনা না থাকে, সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে অভিযুক্তের পক্ষে সাক্ষ্য জালিয়াতি করার সম্ভাবনা না থাকে, উভয় পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আদালত জামিনের ক্ষেত্রে সে আসামিকে জামিন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবেন। এমনকি মৃত্যুদণ্ডযোগ্য বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সংঘটিত করেছে কেবলমাত্র এই কারণেই কিন্তু সে আসামিকে কারাগারে আটক রাখার আইনগত বা নীতিগত বাধ্যবাধকতা নেই। আইনে বলা হয়েছে যে জামিনযোগ্য ছাড়াই জামিন দিতে হবে, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আইনের চর্চা বিচারকরা করছেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2019 সালের 19শে সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনকে একটি মানহানির মামলায় আত্মসমর্পণ করার পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। মাসুদা ভাট্টি নামক একজন সাংবাদিকের দায়ের করা মামলায় এই আদেশ দেওয়া হয়েছিল। ব্যাপক সমালোচনার পরে ব্যারিস্টার মইনুলকে পরে জামিন দেওয়া হয়, কারণ ওই ধারাটি ছিল জামিন যোগ্য ধারার অপরাধ, দণ্ডবিধির 499 ধারায়। উচ্চ আদালত বলছেন যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যদি দেখা যায় যে বিচার অনুষ্ঠান অযথা রকমের বিলম্ব ঘটছে এবং অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হাজতে আছে, বিচারক জানেন না বিচার কবে শেষ হবে,
এরকম অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে আসামিকে মাননীয় আদালত জামিন দিতে পারবেন বলছেন ল জার্নাল 5 MLR পৃষ্ঠা নাম্বার 105। এই নজিরটি উচ্চ আদালতের সিদ্ধান্তে রয়েছে। আমার দীর্ঘ আইন পেশায় দেখেছি যে কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় বা দুর্নীতির মামলায় জামিন পেয়ে যাচ্ছেন রাঘব বল, অথচ সামান্য কিছু টাকা আত্মসাৎ করে মাসের পর মাস হাজত খাটছেন অনেক ব্যক্তি। একই মামলায় একাধিক আসামি থাকলে তার মধ্যে থেকে কেউ যদি জামিন পায় তাহলে অন্যান্য আসামিদেরকেও সহ আসামির শর্তে জামিন দিতে হবে। উচ্চ আদালতের এরকম অনেক সিদ্ধান্ত আছে, কিন্তু আদালত থেকে সহ আসামির শর্তে জামিন পান না ভুরি ভুরি এমন উদাহরণ আছে। আবার রাজনৈতিক মামলায় এজাহার নামীয় আসামি জামিন পাচ্ছে, অথচ সন্দিগ্ধ আসামিকে অধস্তন আদালত এখনো জামিন দিচ্ছে না। জামিনের ক্ষেত্রে এমন বৈষম্য এবং আইনের চর্চা না থাকায় অভিযুক্ত ব্যক্তির আইনি অধিকার কিন্তু রীতিরকম ভুলণ্ঠিত হচ্ছে। বিশেষ করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে, পাশাপাশি বিচারিক নৈরাজ্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয় বিশেষ করে জামিন বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরো কিছু জানা বোঝার দরকার হয়, অথবা কোনো আদালত থেকে জামিন নিতে হয়, অথবা উচ্চ আদালতে জামিনের দরখাস্ত দিয়ে আসামিকে জামিনে বের করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।